কি অবস্থা দেখা যাচ্ছে? এই প্রীতম, ইফাত, তোমরা যারা আছো রেসপন্স করো প্লিজ, দেখা যাচ্ছে কিনা। আজকে মানে লাইভে আসতে আমার জান বের হয়ে গেছে। ইন্টারনেট কি জানি না কেন জানি একদমই সাপোর্ট করতেছিল না। দেখা যাচ্ছে? এই প্রীতম, আচ্ছা আমার মনে হয় দেখা যাচ্ছে, কারণ আমি আমার ফোন থেকে একটু দেখলাম। ঠিক আছে প্রীতম, তাহলে আমরা শুরু করে দেই ইনশাল্লাহ। গতদিন যেখানে শেষ করছিলাম আজকে আমরা তাহলে সেখান থেকে আবার শুরু করব। আমরা প্রোটিন মেটাবলিজমের পার্ট 2, তাই তো? পার্ট 2 মানে আসলে পার্ট 2 না, প্রোটিন মেটাবলিজম পুরাটা বলেছিলাম যে পার্টলি আমি বাদ রেখে দিব, আজকে সেটা শেষ করব আর কি। সেটাকে আমি আসলে পার্ট 2 বলতেছি। তো চলো, আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। তাহলে চলো শুরু করে দেই। দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে ক্লিয়ার, কিন্তু কথা হচ্ছে যে আজকে যে কি অবস্থা ইন্টারনেটের, আমি কতবার যে চেঞ্জ করলাম, তারপরে লাস্টে এসে আমাকে এই মোবাইল মানে আমার ইন্টারনেট এখানে আমি ওয়াইফাই চেঞ্জ করেছি এই ক্লাস নেওয়ার জন্য, এবং ভালো সাপোর্ট দিচ্ছিল, আজকে হঠাৎ করে খুব ঝামেলা করতেছিল। আচ্ছা ঠিক আছে, তো চলো। আর ও আচ্ছা, তোমাদেরকে আজকে আমি আগে বলে নেই যে আমি এরপর থেকে তোমাদের সপ্তাহে একটা করে ক্লাস নিব, শুধুমাত্র বুধবারে। আমি অ্যাক্সিসের ওদের সাথে কথা বলবো। আজকে হলে আমার প্রোটিন মেটাবলিজম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে তোমাদের যেটা বাদ থাকবে সেটা হচ্ছে এই মেটাবলিজম রিলেটেড। আমি টিসিএস সাইকেল এবং এরপরে আমি রেসপিরেটরি চেন, এই দুটো জিনিস তোমাদেরকে সামনের বুধবার ইনশাল্লাহ পড়াই দিব। তারপরে আমরা ডিসিশন নিব যে আমরা কোন দিকে আগাবো, এরপরে কি করব। সো লেটস গেট স্টার্টেড। আমাদের অনেকগুলো লার্নিং অবজেক্টিভ ছিল। তো গতদিন আর কি, গত পরশুদিন আমরা এই সবগুলো শেষ করতে পারিনি। আমরা আজকে একটু দ্রুত যে এই সবগুলো শেষ করে ফেলবো। তার ভিতর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন, আমাদের বাদ রয়ে গেছে। তোমরা একটু ইয়ে করো, আজকে একটু ইন্টারেক্ট করো, তোমরা কোশ্চেন টোশ্চেন করো। তো আমরা যেটা সব মেটাবলিজমে যে আমরা ইন্টারমিডিয়ারি মেটাবলিজম বলতে, সাফওয়ান রহমান আসসালামু আলাইকুম। আমি আসলে এমইএমসি 4 ব্যাচের স্টুডেন্টদেরকে দেখলেই অনেক মানে খুশি হয়ে যায়, এই কারণে যে কারণ আমি দেখো তোমাদের কষ্টটা আমি খুব ফিল করতে পারি। আমি বুঝি যে আজকে দেখো, আজকে আমার মনে হচ্ছিল যে আজকে হলো জুলাই মাসের 1 তারিখ। You are supposed to be join in the world from today. তোমরা থার্ড ইয়ারে আজকে তোমাদের কারিকুলাম যেটা, সেই কারিকুলাম অনুযায়ী যদিও মনে করাই দিলে তোমাদের মনে কষ্ট লাগতে পারে, তবু না আমরা অনেক সময় থাকে না যে আমরা আমাদের মনের কথাগুলো শেয়ার করলে আমাদের দুঃখটা কমে। তো সেরকম দুঃখই তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা আসলে আজকে থেকে তোমাদের থার্ড ইয়ারে জয়েন করার কথা ছিল অফিসিয়ালি, যেটা তোমাদের যে ক্যারি অন সিস্টেম কারিকুলাম অনুযায়ী, যে তোমরা জুলাই মাসের 1 তারিখ থেকে ওয়ার্ডে যাওয়া শুরু করে দেবা, জুলাই মাসের 1 তারিখ থেকে তোমরা থার্ড ইয়ারের ক্লাস শুরু করে দেবা। কিন্তু দেখো দুর্ভাগ্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমার নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে দুঃখের ভিতরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে দেখে, স্ট্রং অ্যাসিডটাকে দেখে একটু মনকে স্ট্রং করার চেষ্টা করছি, হাসার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমরা সেদিকে যেতে পারোনি, তোমাদের পরীক্ষা হয়নি। আর আসলে একটা পরীক্ষা না হলে নিজেকে মোটিভেটেড রাখা খুব ডিফিকাল্ট, আমি জানি যে তখন আর পড়তে ইচ্ছা করে না। তো আসলে তোমাদের কথা মেইনলি আমি এমইএমসি 4 ব্যাচের কথা চিন্তা করে এই ক্লাসটা নেওয়া শুরু করেছিলাম। ভেবেছিলাম যে এই ক্লাস নেই, তাহলে ওদের তো বাসায় বসে এইভাবে পড়তে ভালো লাগবে না, তাহলে ওদের এই অন্তত এই ক্লাসগুলোর ওছিলায় ওদের একটু আশা হবে, ওদের সাথে আমার দেখা হবে, একটু এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এইভাবে ওদের পড়া হবে। এই জাস্ট এটাই চিন্তা ভাবনা ছিল। এরপরে দেখলাম যে শুধু আমার মেডিকেল কলেজের না, বাইরের মেডিকেল কলেজের স্টুডেন্টরাও অনেকে জয়েন করেছে এবং তারাও অনেক ইন্টারেস্ট শো করলো যে ম্যাডাম ক্লাসগুলো কন্টিনিউ করেন। তো তোমাদের আসলে তোমাদের উৎসাহেই পরবর্তীতে এসে আমি এই সপ্তাহে 2 দিন করে ক্লাস নেওয়া শুরু করেছিলাম। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে আমাদের এখন মানে ওয়ার্কলোড, কলেজে এখন ওয়ার্কলোড অনেক বেশি, যে কারণে আমি আসলে ইয়ে করে কুলায় উঠতে পারতেছি না। তো সে কারণে আমার মনে হচ্ছে যে আমি সপ্তাহে 1 দিন করে ক্লাস নিয়ে এটা কন্টিনিউ করতে থাকি। তারপরে আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট, আমরা আশা করি যে ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন তোমরা কলেজে আসতে পারবা, আমরা আমাদের নর্মাল যে ক্লাস সেভাবে আমরা আগাতে থাকবো ইনশাল্লাহ। তো আমরা সবগুলো মেটাবলিক
পাথওয়েতে যেই কিন্তু আমরা দেখো যে প্রথমে বলেছিলাম যে প্রাইমারিতে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন হয়ে আমরা যে মনোমেরিক ইউনিট যেটা বিল্ডিং ব্লক সেটা আগে বানায় নেওয়ার পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। এবং ইন্টারমিডিয়ারি মেটাবলিজমে সবসময় খেয়াল করে দেখেছো তোমরা যে দুইটা ফেট থাকে, একটা অ্যানাবলিক ফেট আর একটা হচ্ছে ক্যাটাবলিক ফেট। অ্যানাবলিক ফেট মানে ওই মনোমার দিয়ে আমি নতুন কি কি তৈরি করতে পারি। তো তোমরা জানো যে আমি খাওয়ার পরে আমার প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্টই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখন এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমি তোমাদেরকে গতদিন আমি আলোচনা করেছি তোমাদের সাথে যে আমাদের অ্যামাইনো অ্যাসিড পুলে সে অ্যামাইনো অ্যাসিড যে জয়েন করে সেখানে সব সময়ের জন্য 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড সব সময় অ্যাভেলেবল থাকে, মানে ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকে। সেই ফ্রি অ্যামাইনো অ্যাসিড কে ইউজ করে তুমি এই অ্যানাবলিক কাজগুলো করতে পারো, যেমন তুমি আবার নতুন করে প্রোটিন তৈরি করতে পারো। এছাড়া আমার এই যে অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিডের সোর্স গুলো কোথা থেকে, একটা হচ্ছে যে আমার বডিতে যে প্রোটিনটা মানে কি বলা যায় যে প্রোটিনটা অলরেডি নষ্ট হয়ে গেছে, যে প্রোটিনটা অলরেডি এখন ডিস্ট্রাকশন করতে হবে, যে প্রোটিনটাকে এখন ভেঙে ফেলতে হবে। মানে গতদিন তোমরা একটা জিনিস নিয়ে কিন্তু কনফিউশনে ভুগতেছিলা যে ম্যাডাম এটা কি হচ্ছে যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কিনা। এটা কিন্তু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এটা হচ্ছে তোমার ইন্ট্রাসেলুলার প্রোটিন লাইসিস, মানে প্রোটিওলাইসিস উইদিন দ্য সেল। তোমার প্রত্যেকটা প্রোটিনের আমি বলেছিলাম যে একটা লাইফ স্প্যান আছে, সেটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওই প্রোটিন গুলোকে ভেঙে ফেলবো। ওই প্রোটিন গুলোকে ভেঙে ফেললে তাহলে আমি কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। সেই অ্যামাইনো অ্যাসিড এসে আমার অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করে, তখন আমি ওই অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে কিন্তু আবার আমার নতুন প্রোটিন তৈরি করি, রিসিনথেসাইজ করি। তাহলে আমার সেদিন আমরা পড়েছিলাম যে অ্যামাইনো অ্যাসিড পুলে কোথা কোথা থেকে অ্যামাইনো অ্যাসিড আসে। একটা মেজর অংশটাই আসে হচ্ছে যে আমার বডি প্রোটিন ডিগ্রেডেশনের মাধ্যমে। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে যে আমরা ডায়েটারি প্রোটিন, যে প্রোটিনটা খাই সেটা ভেঙে আমি অ্যামাইনো অ্যাসিড পেলাম। আর আমার বডি আরেকটা কি করতে পারে, আমার বডি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোকে তৈরি করতে পারে। আমরা খাবারের মাধ্যমে যে অ্যামাইনো অ্যাসিড গুলো পাই, অল দিজ আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যানাবলিক ফ্যাট কি কি হতে পারে, এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমি নতুন করে আবার প্রোটিন বানালাম। প্রোটিন ছাড়াও আমি বলেছিলাম যে আমার প্রোটিন ছাড়াও কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আমরা বানাই, যেমন পিউরিন, পাইরিমিডিন ফর এক্সাম্পল। এই সব কিছু আমরা তৈরি করি। এছাড়া আমরা ওই যে অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম যে অ্যাকর্ডিং টু মেটাবলিক ফেট অ্যামাইনো অ্যাসিড ইজ অফ টু টাইপ। একটা হচ্ছে কি ধরনের, একটা হচ্ছে গ্লুকোজেনিক আর একটা হচ্ছে কিটোজেনিক। তাহলে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যদি হয় তাহলে সেটা থেকে আমি গ্লুকোজ বানাতে পারবো, এবং মানে গ্লুকোজের সাবসিকুয়েন্টলি আমি গ্লাইকোজেন বানাতে পারবো। গ্লুকোজ থেকে যদি আমার সেটা বেশি হয়ে যায় আমি কিছুটা লিভারে এবং মাসেলে আমি গ্লাইকোজেন বানায় জমা রাখতে পারবো। আর যেগুলো হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড সেগুলো দিয়ে আমি লিপিড এবং কিটোন বডি বানাতে পারবো। তাহলে এটা গেল আমার হচ্ছে অ্যানাবলিক ফেট। এখন দেখো ক্যাটাবলিক ফেট মানে তো আমি ভাঙলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে একটা কিটো অ্যাসিডের সাথে একটা অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্স কিন্তু এখানেই, যে একটা অ্যামাইনো অ্যাসিড একটা এক্সট্রা অ্যামাইনো গ্রুপ থাকে, তাই না? একটা অ্যামাইনো, এখানে একটা দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। তো এই অ্যামাইনো গ্রুপটা যতক্ষণ একটা অ্যামাইনো অ্যাসিডের গায়ে লেগে আছে তুমি ওটাকে দিয়ে এনার্জিও জেনারেট করতে পারবা না বা অন্য কোনো কিছু করতে পারবা না। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে ওই অ্যামাইনো গ্রুপটাকে সরাই ফেলতে হবে, ওর গা থেকে সরাই ফেলতে হবে। তাহলে এই অ্যামাইনো গ্রুপকে আমি কিভাবে সরাবো, এই অ্যামাইনো গ্রুপ সরানোর পরে আমি যেটা পেলাম সেটাকে আমরা বলে থাকি কার্বন স্কেলেটন। বিকজ এটা হচ্ছে একটা অর্গানিক সাবস্টেন্স, এটা কার্বন কন্টেনিং একটা সাবস্টেন্স। যতক্ষণ ওর সাথে অ্যামাইনো গ্রুপটা ছিল ততক্ষণ এটা নাইট্রোজেন কন্টেনিং একটা সাবস্টেন্স হিসেবেও কাউন্ট হচ্ছিল। তাহলে আমার ওই নাইট্রোজেন গ্রুপটাকে আমি সরাই ফেলবো। সরাতে হলে আমাকে কি কি পাথওয়ের ভিতর দিয়ে যেতে হবে, সেই পাথওয়ে গুলো হচ্ছে বাই ট্রান্সঅ্যামাইনেশন এন্ড ডিঅ্যামাইনেশন। তাহলে প্রথমে আমরা ট্রান্সঅ্যামাইনেশন সম্পর্কে জানবো, তারপরে ডিঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশনে কিন্তু আসলে আমি ফ্রি অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু ফ্রি করতে পারি না, ফ্রি অ্যামোনিয়া তৈরি করতে পারি না, মানে অ্যামাইনো গ্রুপকে আমি ফ্রি করতে পারি না। আসলে জাস্ট মানে ট্রান্সফার করে দেওয়া, একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে দিয়ে দেওয়া। এই কারণে আমাকে কি করতে হয়, ডিঅ্যামাইনেশন, এই ডিঅ্যামাইনেশন প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, যেখানে যেয়ে কিন্তু আসলে আমি প্রকৃতপক্ষে কি করতে পারি, আমার এই অ্যামোনিয়াটাকে মানে অ্যামাইনো গ্রুপ যে অ্যামোনিয়া আমি ওখানে ফ্রি করে দিই। তাহলে যখনই আমার এই অ্যামাইনো গ্রুপ থেকে আমি ফ্রি হয়ে গেলাম তখন আমার যে রিমেইনিং যে পার্টটা থাকলো সেটাই হচ্ছে আমার কার্বন স্কেলেটন বা কিটো অ্যাসিড। তখন ওইটাকে আমি ফার্দার ক্যাটাবোলাইজ করতে পারবো। তাহলে এখন দেখো এই যে
অ্যামাইনো গ্রুপ যেটাকে আমি ফ্রি করে দিলাম অ্যাজ এ অ্যামোনিয়া, সেটা কোথায় চলে যায়? সেটা ইউরিয়া সাইকেলে চলে যায় উইদিন দ্য লিভার। লিভারে যে ইউরিয়া সাইকেলের মাধ্যমে এটা আলটিমেটলি ইউরিয়াতে কনভার্ট হয়। এই ফ্রি অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বডির দুইটা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আমি আলটিমেটলি কি বানাবো? ইউরিয়া বানাবো। ইউরিয়া বানাই আমি ইউরিনের মাধ্যমে এটাকে বডি থেকে এক্সক্রিট করে দেবো। তাহলে এই অ্যামোনিয়া যখনই ফ্রি হয়ে গেল, আমার যে রিমেইনিং পার্ট থাকলো সেটাই হচ্ছে আমার কার্বন স্কেলেটন। এখন কার্বন স্কেলেটন যদি হয়ে থাকে, তাহলে এটাকে আমরা, যদি আমার এটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে সেটা থেকে আমি পাইরুভেট বানাতে পারবো। পাইরুভেট থেকে তোমরা জানো, পাইরুভেট থেকে তারপরে সাবসিকুয়েন্সিয়ালি আমি কি কি বানাতে পারি এটা তোমরা জানো। আমরা অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে বানাতে পারি। সেটা থেকে আমরা ফ্যাটি অ্যাসিড বানাতে পারি, কিটোন বডি বানাতে পারি। তাহলে ফ্যাটি অ্যাসিড কিটোন বডি যদি বানাতে পারি, তাহলে এই ফ্যাটি অ্যাসিড দিয়ে আমি আবার লিপিড হিসেবে জমা রাখতে পারি। ওটা দিয়ে আমি আবার এনার্জি প্রোডাকশনও করতে পারি। কিটোন বডি দিয়েও আমি এনার্জি প্রোডাকশন করতে পারি। ট্রান্সঅ্যামাইনেশনটা কি জিনিস? ট্রান্সঅ্যামাইনেশনে জাস্ট সিম্পল একটা জিনিস জেনে রাখো যে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। কার কার ভিতরে হয়? একটা অ্যামাইনো অ্যাসিডের একটা অ্যামাইনো গ্রুপ আর একটা হচ্ছে কিটো অ্যাসিডের একটা কিটো গ্রুপের ভিতরে দুইটা রিঅ্যাকশন হয়, হয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। মানে আমার কাছে মনে করো অ্যামাইনো গ্রুপ ছিল, সেই অ্যামাইনো গ্রুপটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর তোমার কাছে কিটো গ্রুপ ছিল, সেই কিটো গ্রুপটা আমি নিয়ে নিলাম। এই জাস্ট ইন্টারচেঞ্জ করা হয়, এটা জাস্ট ইন্টার কনভার্সন। এখানে কিন্তু আমি আসলে অ্যামাইনো গ্রুপ থেকে ফ্রি হতে পারি না, জাস্ট ইন্টার কনভার্সন হয় একজন থেকে। কিন্তু এই ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে কিন্তু আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি করি। এছাড়াও তোমরা আরেকটা জিনিস পড়ে থাকো, সেটা হচ্ছে ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ। মানে এই ফানেলিং করা মানে কি? তোমরা কখনো ফানেল দেখেছো কিনা? মানে ওই যে তেল টেল আমরা যে ছাঁকি, ফানেল দেখেছো তো, তাই না? আমরা ওই যে বিভিন্ন সময় তোমাদের ল্যাবে কাজ করতে গেলেও ফানেল ইউজ করা হয়। কোনো কিছু একটা বড় বোতল থেকে যখন আমরা ঢেলে একটা, তার ফানেল গুলো খেয়াল করে দেখো, উপরের দিকে মুখটা অনেক বেশি চওড়া থাকবে, নিচে চিকন থাকবে। ফানেলিং মানে কি? সমস্ত যত অ্যামাইনো অ্যাসিড আছে, সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা নিয়ে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করি আমরা। সেই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে গ্লুটামেট। মানে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপটাকে নিয়ে আমি গ্লুটামেটের কাঁধে চাপাই দিলাম। এই গ্লুটামেটটাই আসলে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারে। তোমরা যখনই ট্রান্স অ্যামাইনেশনের, তোমাদের ট্রান্স অ্যামাইনেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা। তোমাদেরকে যখনই আমরা জিজ্ঞাসা করি ট্রান্স অ্যামাইনেশন ডিফাইন করো, তোমরা ডিফাইন তো করতেই পারো। আমি অনেকগুলো ডেফিনেশন দিয়ে দিয়েছি। এটা তোমরা তোমাদের মতো, যেটা আমি বলেছি যে ডেফিনেশন তোমাদের বইয়ের ভাষায় বলার দরকার নাই, ডেফিনেশন তুমি তোমার নিজের ভাষায় বলো, তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে বলো, বুঝাই দিতে পারলেই হলো। মানে তুমি নিজে কনসেপশনটা তোমার ক্লিয়ার থাকলেই হলো। তাহলে এই যে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ফানেলিং। তোমাদেরকে যখনই আমরা ট্রান্সঅ্যামিনেশনের বলি যে ইম্পর্টেন্স বলো দিয়ে একটা, তখন বলো যে ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ। যখনই জিজ্ঞাসা করি হোয়াট ডু ইউ মিন বাই ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ, তখন তোমরা আর বলতে পারো না। ফানেলিং আর কিছুই না, ফানেলিং হচ্ছে এইটাই যে এই যতগুলো অ্যামাইনো অ্যাসিড মানে সে একটা তার ভিতরে একটা অ্যামাইনো গ্রুপ আছে, সেই অ্যামাইনো গ্রুপ গুলোকে সমস্ত অ্যামাইনো অ্যাসিড থেকে ফানেলিং করে আলটিমেটলি গ্লুটামেট বানায়। গ্লুটামেট বানায় কেন? কারণ আমি ওই অ্যামাইনো গ্রুপটাকে যদি ফ্রি করতে চাই, তোমাদেরকে আগে বললাম যে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে শুধুমাত্র আমি অ্যামাইনো গ্রুপকে ফ্রি অ্যামোনিয়াতে কনভার্ট করতে পারি। একটু পরে আমি রিঅ্যাকশন দেখাবো। তো আপনার ক্লাস কবে কবে থাকে ম্যাম? তুমি কি নতুন জয়েন করেছো আজকে? জানো না আমার ক্লাস সোমবার আর বুধবার থাকে। তো এই যে তো ফানেলিং করি, মাঝে মাঝে আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করতে চাই, কারণ ইন্টারাক্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা যারা আমার স্টুডেন্ট তোমরা জানো যে আমি ক্লাসে সব সময় মানে একটু ইন্টারাক্টিভ সেশন নিতে পছন্দ করি, তোমাদের সাথে গল্প করি, কথা বলি। এটার মাধ্যমে ক্লাসটাকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে, এবং সেটা তোমরা মনে রাখতেও তোমাদের মানে ওটা বেশি ইন্টারেস্টিং হবে, প্লাস তোমরা মনেও রাখতে পারবা। আমি শুধু কথা বলে গেলাম, তোমরা শুনে গেলা, আমার কাছে খুব বোরিং লাগে। এটা এই ক্লাস একদমই ভালো লাগে না। যে মাঝে মাঝে তোমাদের সাথে ইন্টারাক্ট করি, কিন্তু যেটা হয় কি, তোমাদের সাথে ইন্টারাক্ট করলে টাইম চলে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি ট্র্যাকের বাইরে চলে যাই, মাঝে মাঝে ভুলে যাই যে কি নিয়ে কথা বলতেছিলাম। আমার তো মাথা মেমোরি টেমোরি এখন মনে হয় সবই শেষ। আচ্ছা, তারপরে যেন কি যেন বলতেছিলাম রে বাবা, ভুলে গেলাম। তো তোমরা যে ফানেলিং নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা এই ফানেলিং মানে কি আসলে গ্লুটামেট বানানো। এই যে একটু পরে দেখাবো, গ্লুটামেট মানে গ্লুটামেট না হলে এটা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হতে পারবে না, আর অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন না হলে অ্যামাইনো গ্রুপকে তুমি ফ্রি করতে পারবে না। এবার তাহলে চলে আসো, দেখো
ট্রান্সঅ্যামাইনেশনে তোমরা খেয়াল করে দেখো যে লেফট সাইডে দেখো এটা কিন্তু কতগুলো রিয়াকশন আছে না, রিভার্সেবল আর কতগুলো হচ্ছে ইরিভার্সেবল। এটা হচ্ছে একটা রিভার্সেবল রিয়াকশন। যখনই অ্যারো দুই দিকে থাকবে ইট মিনস এটা হচ্ছে একটা রিভার্সেবল রিয়াকশন। একটা এই পাশে লেফট সাইডে খেয়াল করে দেখো একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা কিটো অ্যাসিড লাগলো, লেগে কি হলো, একটা করসপন্ডিং আরেকটা করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড আর কিটো অ্যাসিড তৈরি হলো। এই পাশেও রাইট সাইড থেকে যদি তুমি লেফট দিকে যাও একই ঘটনা। এই পাশে যদি এই কিটো অ্যাসিডকে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে লাগায় দাও, জোটটা লাগায় দাও, তাহলে এই লেফট সাইডে এসে আরেকটা করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড এবং কিটো অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবং এইটা করতে হেল্প করে কে, কোন এনজাইম হেল্প করে, যে এনজাইম গুলোকে কম্বাইনলি আমরা বলে থাকি ট্রান্সঅ্যামাইনেজ বা অ্যামাইনো ট্রান্সফারেজ। তোমরা ওই যে এনজাইমের ক্লাসিফিকেশনে পড়েছো না, ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম, অটলিল, এইস, হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম আমরা পড়েছি কোথায়, হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম আর প্রেজেন্ট উইদিন দা ইন্টেস্টাইন। আমাদের জিআই ট্র্যাক্টে থাকে হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম, আর এই অল দিজ আর ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম। এই যে এখানে এই যে অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে দিল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যামাইনো ট্রান্সফারেজ বা ট্রান্সঅ্যামাইনেজ, তুমি যেটাই বলো না কেন, whatever it is, it might be transaminase, it might be amino transferase. মূল কথা হচ্ছে যে এটা মনে রাখা কিন্তু খুবই সোজা। অ্যামাইনো ট্রান্সফারেজ মানে অ্যামাইনো গ্রুপটাকে জাস্ট ট্রান্সফার করে দিল। অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কিছু একটা অ্যামাইনো গ্রুপ ছিল, সে কি করলো, সেই অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে কাকে দিয়ে দিল, কিটো অ্যাসিডটাকে দিয়ে দিল। তাহলে দেখো কিটো অ্যাসিড যখনই একটা অ্যামাইনো গ্রুপ পেয়ে গেল তখন সে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। আর সে নিজে অ্যামাইনো অ্যাসিডটা তখন নিজে কি হয়ে গেল, অ্যামাইনো অ্যাসিড ওই যে কিটো গ্রুপকে দিয়ে দিল, দান করার পরে সে নিজে কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। এই পরের রিঅ্যাকশনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে দেখো অ্যাসপার্টেট, আমরা জানি অ্যাসপার্টেট এই যে এখানে দেখলে বুঝবা এখানে কি আছে, একটা অ্যামাইনো গ্রুপ আছে, একটা অ্যামাইনো গ্রুপ। আমরা নরমালি জানি কি আমার নরমাল বডি মিডিয়া পিএইচ। আচ্ছা সেই দিন একটা কোশ্চেন দেখলাম একটা মেয়ে করেছে, আমি ইফাতকে অনেক ধন্যবাদ জানাতে চাই। ইফাত এত সুন্দর এক্সপ্লেন করেছে যে মনে হয় আমি নিজেও কোনোদিন এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম না। মানে শি ইজ রিয়েল জিনিয়াস। আমি অবশ্যই চাই মনে হয় তুমি বায়োকেমিস্ট্রি টিচার হও, তুমি তো ইনশাল্লাহ অনেক বড় ভালো ডাক্তার হবা, তবে তুমি কি ইউ উইল বি ভেরি গুড টিচার। আই থিঙ্ক মানে অনেক ভালো একটা টিচার হবা। তোমার মানে এই এক্সপ্লেন করার ক্যাপাবিলিটিস দেখে আমি মানে অবাক হয়ে গেছি। আসলে আমার এখন ইফাতের কাছ থেকে ইয়ে নিতে হবে, মানে ইফাতকে এখন আমার গুরু মেনে শিক্ষা নিতে হবে। শোনো দেখো, শেখার ক্ষেত্রে কিন্তু কোনো টিচার স্টুডেন্ট নাই, মানে আই ক্যান মানে আই ক্যান লার্ন ফ্রম এনিওয়ান। আমি যে কারোর কাছ থেকে শিখতে পারি, এবং এই লার্নিং এর কোনো শেষ নাই। মানে লার্নিং ইজ নেভার এন্ডিং প্রসেস। আমি সারা জীবনই শিখতে পারি আসলে, তো মানে মৃত্যুর আগ পর্যন্ত। ওই যে একটা কথা আছে না যে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। তো মানে শি ইজ জিনিয়াস, এত সুন্দর করে এক্সপ্লেন করেছে। এবং আরেকজনের কথাও না বললে না, সেটা হচ্ছে প্রীতম। আমি মানে এই দুইজনের মানে ক্যাপাবিলিটিস দেখে মানে হাইলি ইমপ্রেসড। এরা এত সুন্দর করে বুঝাতে পারে সবকিছু। ইফাত এবং প্রীতম দুইজন মানে একটা জিনিয়াস। আচ্ছা এনিওয়ে, দেখো এই যে অ্যাসপার্টেটে লেফট সাইডে দেখো একটা অ্যামাইনো গ্রুপ আছে। এইটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। আর এখানে দেখো, এখানে এই যে সি ডাবল বন্ড, এটা তো তোমরা সেই যখন থেকে কার্বোহাইড্রেট পড়েছো তখন থেকেই জেনে এসেছো যে কার্বোহাইড্রেটের ডেফিনেশনে আমরা কি পড়েছিলাম, যে কোনো একটা ফাংশনাল গ্রুপ আইদার অ্যালডিহাইড অর কিটো ফাংশনাল গ্রুপ থাকলে তাকে আমরা কি বলে থাকি, কার্বোহাইড্রেট বলে থাকি। এখানে দেখো যে সি ডাবল বন্ড ও এখানে আছে, তার একটা কিটো অ্যাসিড, তাহলে এটা হচ্ছে একটা কিটো অ্যাসিড। আর এটা কি, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এখন তুমি এই অ্যামাইনো অ্যাসিডকে কিটো অ্যাসিডের সাথে লাগাই দিলা, তাহলে কি হলো, এটা কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে গেল। এই অ্যাসপার্টেট থেকে ওর অ্যামাইনো গ্রুপটা এই আলফা কিটো এখানে চলে আসলো, চলে আসে ও কি হয়ে গেল, এই অ্যাসপার্টেটটা অক্সালো অ্যাসিডের, মানে সে নিজে একটা কিটো অ্যাসিডে হয়ে গেল। সে ছিল অ্যামাইনো অ্যাসিড, হয়ে গেল কিটো অ্যাসিড। আর এ ছিল কিটো অ্যাসিড, এ হয়ে গেল একটা অ্যামাইনো অ্যাসিড। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাই না? না বুঝলে তোমরা আরেকবার ইয়ে করো, আমি এটা রিপিট করবো। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। তাহলে দেখো ট্রান্সঅ্যামাইনেশনে আমরা জানি যে পাইরিডক্সাল ফসফেট, এটা হচ্ছে যে পাইরিডক্সাল ফসফেটটা আসলে কার অ্যাক্টিভ ফর্ম বলো তো, ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম, তাই না? এখন তো তোমরা বুঝতে পারলা যে এই যে পাইরিডক্সাল আমরা কি বলে থাকি, কতগুলো ভিটামিনকে বলে থাকি না আমরা, এনার্জি রিলিজিং ভিটামিন।
এনার্জি রিলিজিং ভিটামিন। এখন তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে কেন এদেরকে আমরা এনার্জি রিলিজিং ভিটামিন বলতেছি, কারণ এই যে এই কনভার্সনটা তো এর হেল্প ছাড়া হবে না। এখানে মেইন এনজাইম হিসেবে কাজ করতেছে অ্যামাইনো ট্রান্সফারেজ গ্রুপ অফ এনজাইম, বাট এখানে তোমার কো এনজাইম, কো ওয়ার্কার হিসেবে কাজ করতেছে কিন্তু এই পাইরিডক্সাল ফসফেট বা ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম। আমরা জানি পাইরিডক্সাল ফসফেট হচ্ছে ভিটামিন B6 এর অ্যাক্টিভ ফর্ম। এখন এই যে এখানে দেখো, এই জিনিসটা অনেক জটিল, এটা তোমাদের মনে রাখার দরকার নাই, তোমরা শুধু এইটুকু জানো। এখানে আমি আরেকটা দেখাইছি কারণ এই দুটাই সবচেয়ে কমন তোমাদের রিটেনে এই কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে যে তোমরা এই ট্রান্সঅ্যামিনেশনকে ডিফাইন করা উইথ এক্সাম্পল সহ তোমাদের ট্রান্সঅ্যামিনেশনকে উইথ 2 এক্সাম্পল। এই দুইটা এক্সাম্পল আসে, আমি দুইটা এক্সাম্পলে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে যে তোমরা এই আগের এক্সাম্পলটা দিয়ে দিবা, এই যে অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেজ, এই অ্যাসপার্টেটের সাথে তোমার আলফা কিটো গ্লুটারেট রেখে অক্সালো অ্যাসিটেট এবং গ্লুটামেট হয়ে যায়। পরের এক্সাম্পলটা দেখো, এখানে অ্যালানিন, এখানে অ্যালানিনটা কি? অ্যালানিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর এই পাইরুভিক অ্যাসিডটা কারেন্ট প্রোডাক্ট। এটা আমরা জানি গ্লুকোজের অ্যারোবিক গ্লাইকোলাইসিস যদি হয় তার এন্ড প্রোডাক্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড, তাই তো? তাহলে দেখো এই যে অ্যালানিন এবং পাইরুভিক অ্যাসিড এই দুটাকে যদি তুমি লাগাই দাও, আলটিমেটলি যে কি তৈরি হবে? এই অ্যালানিন কি ছিল? অ্যালানিনটা ছিল হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যালানিন উইল বি কনভার্টেড ইনটু আলফা কিটো গ্লুটারেট, একটা কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আর পাইরুভেট কি ছিল? পাইরুভেট ছিল একটা কিটো অ্যাসিড, সে মানে দিস পাইরুভেট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। এইটা একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দুইটা উপরের রিঅ্যাকশনটা এবং নিচের রিঅ্যাকশনটা, দুটা রিঅ্যাকশনে তুমি খেয়াল করো, দেখো এখানেও কি করলো, সে অ্যামাইনো গ্রুপটাকে আলটিমেটলি ফানেলিং করে গ্লুটামেট বানায় দিল। নিচের রিঅ্যাকশনেও খেয়াল করে দেখো যে এখান থেকে কি করলো, এই অ্যামাইনো গ্রুপটাকে ফানেলিং করে সে এই গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, সেম জিনিস, গ্লুটামেট বানায় দিল। এই যে ফানেলিং করলো, তার মানে সে অ্যামাইনো গ্রুপটাকে আলটিমেটলি ফানেলিং করে কিন্তু গ্লুটামেট বানায় দেয়। ট্রান্সঅ্যামাইনেশনের কিছু স্যালিয়েন্ট ফিচার আমরা দেখে নিই। সেটা হলো যে সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট ওই যে আমরা একটু আগেই দেখে আসলাম, এই পাশে কি থাকবে? একটা অ্যামাইনো অ্যাসিড, একটা কিটো অ্যাসিড। প্রোডাক্ট কি? এই পাশে যে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, করেসপন্ডিং একটা অ্যামাইনো অ্যাসিড, একটা কিটো অ্যাসিড তৈরি হয়ে যাবে। কোথায় কোথায় এটা হয়? কম্পার্টমেন্ট কি? কম্পার্টমেন্ট আমরা জানি যে এই ট্রান্সঅ্যামাইনেশনের কম্পার্টমেন্ট কিন্তু সাইটোপ্লাজম। এটা সাইটোপ্লাজমে ঘটনাটা সাইটোপ্লাজমে ঘটে। নেচারটা হচ্ছে অ্যাম্ফিবলিক। কেন আমরা অ্যাম্ফিবলিক বলি? এইবার হচ্ছে যে তোমাদেরকে এই প্রশ্নটা করা হয় ভাইবাতে যে why transamination is called amphibolic in nature? Amphibolic কারণ এই ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে কিন্তু আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজ করি আমাদের বডিতে। কারণ ওই যে একটা অ্যামাইনো অ্যাসিডের গায়ে থেকে কিটো অ্যাসিডের গায়ে এই যে অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করে দিলাম, দিয়ে আমি একটা নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে ফেললাম, এটাই তো আমার বডিতে তৈরি হয়ে গেল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দিক থেকে সে একটা সিনথেটিক পাথওয়ে। আরেকটা দিক হচ্ছে যে এই যে আমি ফানেলিং করে মানে আলফা কিটো গ্লুটারেট থেকে আলটিমেটলি গ্লুটামেট বানায় ফেললাম, এই গ্লুটামেটকে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে আমি যখন অ্যামোনিয়া ফ্রি করব, অ্যামোনিয়া ফ্রি হয়ে গেলে ওইটা যখন আমার শুধুমাত্র কার্বনের স্কেলেটনটা যখন আমার থাকবে, সেইটাকে কিন্তু আমি ফার্দার অক্সিডাইজড করে এনার্জি জেনারেট করতে পারবো। তাহলে দেখো এর কিন্তু দুইটা ফেটই হতে পারে, এর অ্যাম্ফিবলিক এর ক্যাটাবলিক নেচারও আছে, অ্যানাবলিক নেচারও আছে। দ্যাটস ওয়াই দিস ট্রান্সঅ্যামাইনেশন পাথওয়ে ইজ কল্ড অ্যাম্ফিবলিক পাথওয়ে। এখানে তোমরা জানো যে রেট লিমিটিং অ্যামাইনো ট্রান্সফারেজ এই এনজাইম দিয়ে এটার কাজ হয়, আর এখানে কোএনজাইম হিসেবে কাজ করে পাইরিডক্সাল ফসফেট। আচ্ছা, ট্রান্সঅ্যামাইনেশনের এই কতগুলো, এখানে কিন্তু কোনো অ্যামোনিয়া, ওই যে আমি এটা আগেই তোমাদের বলেছি যে এখানে কিন্তু আমি কোনো অ্যামোনিয়াকে আসলে ফ্রি করতে পারি না, এখানে জাস্ট ট্রান্সফার করে দিই, একটার কাঁধে থেকে আরেকটার কাঁধে দিয়ে দিই। একটু আগেই তোমরা দিয়ে জেনেছো। তো আমার বডিতে যত অ্যামাইনো অ্যাসিড আছে সবাই এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে সবাই পার্টিসিপেট করতে পারে, এক্সেপ্ট এই তিনটার কথা মনে রেখো, লাইসিন, থ্রিওনিন আর প্রোলিন। এই তিনটা ছাড়া বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলোই এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। সাধারণত কি তিনটা কিটো অ্যাসিড হচ্ছে আমার এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, সেটা হচ্ছে গ্লুটামেটের জন্য কিটো অ্যাসিড হিসেবে কাজ করে, অক্সালো অ্যাসিটেট সেটা হচ্ছে অ্যাসপার্টেটের জন্য, আর পাইরুভেট হচ্ছে অ্যালানিনের জন্য। এখন যে জিনিসটা তোমাদের খুবই পরীক্ষাতে আসে প্লাস ভাইভাতে ধরা হয়, এটা মনে রেখো, সেটা হচ্ছে যে ট্রান্সঅ্যামাইনেশনের ইম্পর্টেন্স কি।
এই যে একটু আগে আমি বলে আসলাম যে ট্রান্সামাইনেশনের মাধ্যমে আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই যে এইবার চলে যাও আমাদের অ্যামাইনো অ্যাসিড পুলে, অ্যামাইনো অ্যাসিড পুলের যে অ্যামাইনো অ্যাসিড গুলো কোথা কোথা থেকে পাই আমরা, সোর্স কি কি? তো 3টা সোর্স আছে না, 3টা সোর্সের ভিতরে তোমার হচ্ছে যে বডি প্রোটিন ডিগ্রেডেশন, আর একটা হচ্ছে যে তোমার ডায়েটারি প্রোটিন ডিগ্রেডেশন, এন্ড অ্যানাদার ওয়ান ইজ সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমি সিনথেসিস করি এই ট্রান্সামাইনেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এরপরে আমি তোমাদের ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ টু গ্লুটামেট, এটা আমি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করেছি, এই জন্য আর ইয়ে করতে চাচ্ছি না। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ফরমেশন অফ কার্বন স্কেলেটন দ্যাট ক্যান বি ফার্দার। এখন খেয়াল করে দেখো যে একটু আগে কিন্তু আমি আবার একই সাথে ওই যে বললাম যে 2টা বিয়েই আছে, তার 2টা ফেটি আছে, একই সাথে আমি যদি যে গ্লুটামেট বানায় ফেলি, গ্লুটামেট বানানোর পরে আমি যদি ওইটাকে ওই অ্যামাইনো গ্রুপকে ফ্রি করে দেই, তাহলে আমার কি হবে, আমার কার্বন স্কেলেটন পেয়ে যাবো, সেই কার্বন স্কেলেটনকে আমি চাইলে ফার্দার ক্যাটাবোলাইজড করতে পারবো। আর এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু একটা লিংক তৈরি হয়, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মেটাবলিজমের ভিতরে একটা লিংক তৈরি হয়। এই যে একটু পরে যেই আমরা দেখবো যে আমার এই যে প্রোটিন ডিগ্রেডেশন করে আমি যেগুলো হলো আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেগুলো দিয়ে আলটিমেটলি কি বানালাম, আমি গ্লুকোজ বানায় ফেললাম। গ্লুকোজ বানাইলে তাহলে গ্লুকোজ থেকে যা যা বানানো যায় আমি সবকিছুই বানাতে পারবো। সেরকম আবার যেগুলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেগুলো থেকে আমি ফ্যাট বানাতে পারবো। তাহলে এই যে 3টার ভিতরে কিন্তু আসলে একটা লিংক তৈরি করবে, এটা লিংক তৈরি করার জন্য আসলে আমার এই ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনটা লাগবে। ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামাইনেশন, এখানে আমি অনেক টাইম ব্যয় করব না, তোমাদেরকে আমি শুধু এই জিনিসটা দেখাইতে চাই যে এই যে আলটিমেটলি যে ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে আমরা যে গ্লুটামেটটা বানাই, এই গ্লুটামেট দিয়ে যে ফানেলিং করি আমি, আসলে আমার অ্যামাইনো গ্রুপকে ফানেলিং করে আমি গ্লুটামেট বানায় ফেলি, সেই গ্লুটামেট দিয়ে আসলে আমি কত জিনিস তৈরি করতে পারি, বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারি। এটা তোমাদেরকে তো আমি দিয়ে দিব, তোমরা জাস্ট একটু দেখে নিও। এরপর আসো অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, মানে তোমাদের মানে এই জিনিস আমি আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো, তোমাদের আপাতত এইটুকু বুঝলেই চলবে। আর অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন এবার একটু খেয়াল করে দেখো যে আমি ওই যে বললাম যে ফানেলিং করে আমি কি বানালাম, আলফা কিটো গ্লুটারেট ছিল হচ্ছে একটা কিটো অ্যাসিড, তার কাঁধে আমি যখনই এরকম একটা অ্যামাইনো গ্রুপ লাগাই দিলাম, তখন এটা কি হয়ে গেল, গ্লুটামেট হয়ে গেল। আমার কি উদ্দেশ্য ছিল, আমি আমার অ্যামাইনো অ্যাসিড থেকে যে অ্যামাইনো গ্রুপ ছিল সেগুলোকে সব ফানেলিং করে নিয়ে এসে কি গ্লুটামেট বানাবো। গ্লুটামেট বানালে আমার সুবিধাটা কি, গ্লুটামেট বানালে শুধুমাত্র গ্লুটামেটই এই অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন এই রিঅ্যাকশনটাতে শুধুমাত্র গ্লুটামেটই পার্টিসিপেট করতে পারে, আর কোনো অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট করতে পারে না। এই জন্য আসলে আমাকে ফানেলিং করে গ্লুটামেট বানাতে হয়। এবার দেখো যে গ্লুটামেট মানে এই যে একটা অ্যামাইনো গ্রুপ ছিল, সেই অ্যামাইনো গ্রুপটা কি করব আমি, এই যে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন এটা হয় কি দিয়ে, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ এনজাইম দিয়ে, এবং এইটা কিন্তু ক্যাটাবলিক। এইটা কেন ক্যাটাবলিক এখন তোমরা বুঝতে পারবা। এই যে দেখো আমি এখানে আমার কোএনজাইম হিসেবে কে এসে পার্টিসিপেট করলো, যে এনএডি কে আমি এনএডিএইচ এ কনভার্ট করলাম। এবার তোমরা ওই যে চলে যাও সেই আগের জামানায় চলে যাও, একটু খেয়াল করে দেখো যে এনএডিএইচ কে যদি আমি রেসপিরেটরি চেনে নিয়ে যাই, তাহলে একটা এনএডিএইচ থেকে আমি 3টা এটিপি তৈরি করতে পারি, তাই না? তাহলে তো এটা অবশ্যই এখানে যেখানে আমি এটিপি জেনারেট করতে পারবো সেটা হচ্ছে সাধারণত ক্যাটাবলিক, কিন্তু এক্সেপশনও আছে আমার বডিতে। আর আমি আগের ইসে বলেছিলাম যে ওটা অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুইটাই আমার, যেটা ট্রান্সঅ্যামাইনেশন, কারণ ওখান থেকে আমি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারতেছি। আবার আমি যখন ওটা থেকে আমার কার্বন স্কেলেটনটাকে আলাদা করে ফেলি, তখন কার্বন স্কেলেটনটাকে আমি ক্যাটাবলিক পাথওয়েতে নিয়ে যেতে পারি। আর এখানে থেকে এটা শুধুমাত্র ক্যাটাবলিকই, অ্যাজ বিকজ এখান থেকে আমি এই যে অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করে ফেললাম, অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করে এই যে আলফা কিটো গ্লুটারেট যেটা তৈরি হলো, এটা দিয়ে তো আমি এটাকে ক্যাটাবলিক পাথওয়ে নিয়ে দিয়ে তো আমি এটা থেকে তো আমি গ্লুকোজ বানাতেই পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ এট দ্য সেম টাইম তুমি দেখো এই যে এনএডি থেকে এনএডিএইচ যে কনভার্ট হলো, এই এনএডিএইচ কে নিয়ে যে আমি রেসপিরেটরি চেনে নিয়ে যাই, রান করায় 3টা করে এটিপি তৈরি করতে পারবো। তানভীর হোসেন, আজ এই আইটেমটা দিচ্ছি। ও আজকে এই আইটেমটা দিচ্ছ, আজকে তোমার আইটেম দেওয়া হয়ে গেছে নাকি এখন দিচ্ছ? আচ্ছা তাহলে তানভীর তুমি ভালো করে খেয়াল করে শোনো, আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে, এখানে মুখস্থ করার চেয়েও যদি একটু বুঝে নাও তাহলে নাম দেখেই কিন্তু বোঝা যায়। ডি মানে কি, ডিসপ্লেস করে দেওয়া, সরায় ফেলা। ডি অ্যামাইনেশন মানে অ্যামাইনো গ্রুপকে সরায় ফেললো। আর যেটা ট্রান্স অ্যামাইনেশন, সেখানে কিন্তু অ্যামাইনো গ্রুপটা সরে যায় না, জাস্ট ট্রান্সফার হয়, একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে সরায় দেয়, ডি শোল্ডারিং করে দেওয়া।
আচ্ছা, এখন এই ডিঅ্যামাইনেশন স্যালাইন এখানে দেখো সাবস্ট্রেট কে ছিল, সাবস্ট্রেট হচ্ছে গ্লুটামেট, গ্লুটামেট ছিল সাবস্ট্রেট। আগে ছবিটাতে যে দেখো এই যে গ্লুটামেট, গ্লুটামেট ছিল সাবস্ট্রেট, কিন্তু আলটিমেটলি আমি কি তৈরি করতে পারলাম, আলফা কিটো গ্লুটারেট, তার সাথে অ্যামোনিয়াটাকে আমি অ্যামাইনো গ্রুপটাকে অ্যামোনিয়া হিসেবে ফ্রি করে দিতে পারলাম। কোথায় কোথায় আমার এটা হয়, আর এটা কিন্তু কম্পার্টমেন্টটা এক্সক্লুসিভলি মাইটোকন্ড্রিয়া, এটাতে মনে রেখো। যেমন ট্রান্স অ্যামাইনেশনটা হয় উইদিন দা সাইটোপ্লাজমে, কিন্তু আমার এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে হওয়ার জন্য আমার একটা সুবিধা এটাই যে এই যে আমি এনএডিএইচটা তৈরি করলাম, ওটার সাথে সাথে রেসপিরেটরি চেনে চলে যেতে পারবে। রেসপিরেটরি চেনে যে ওইটা থেকে আমি কি করতে পারবো, ওইটা থেকে আমি হলো যে আমি আমার এনার্জি জেনারেট করতে পারবো। আর এই যে আলফা কিটো গ্লুটারেট যেটা বানালাম, আলফা কিটো গ্লুটারেট তো তোমরা জানো টিসিএস সাইকেলটা কোথায় থাকে, টিসিএস সাইকেলটা থাকে হচ্ছে যে উইদিন দ্য মাইটোকন্ড্রিয়া। তো এটা আলফা কিটো গ্লুটারেট ইজিলি যে টিসিএস সাইকেলের ভিতরে রান করে আমাকে এনার্জি প্রডিউস করতে পারবে। নেচার আমি অলরেডি বলে ফেলেছি, হচ্ছে ক্যাটাবলিক, আর এটা হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। ডিহাইড্রোজেনেস মানে হচ্ছে যে হাইড্রোজেন যেখানে সরায় দেয়, তো এখানে দেখো এখানে যে হাইড্রোজেন সরাই দিল, হাইড্রোজেন সরাই দেওয়া ডিহাইড্রোজেনেশন হওয়া মানে কি, যে এনএডি এনএডিএস এ কনভার্ট হয়ে গেল, তার মানে সে একটা হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে নিল। কোএনজাইম এনএডি হিসেবে, এনএডি এখানে ডিঅ্যামাইনেশনের ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা এই ডিঅ্যামাইনেশনের মাধ্যমে কিন্তু এই যে অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারলাম। এই অ্যামাইনো গ্রুপটা যখনই ফ্রি হয়ে গেল, সে যে কোথায় পার্টিসিপেট করলো, ইউরিয়া সাইকেলে। ইউরিয়া সাইকেলের ফিডিং, ইউরিয়া সাইকেলকে ফিডিং করতেছে মানে কি, ইউরিয়া সাইকেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ট্রেটই হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া দিয়েই আমরা স্টার্ট করি, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, এটা দিয়ে কিন্তু আমরা ইউরিয়া সাইকেলটা স্টার্ট করি। আর এই যে করেসপন্ডিং কার্বন স্কেলেটন আমরা পেয়ে গেলাম, সেটা থেকে আমরা কি করতে পারবো, আমরা এটা ডিপেন্ডিং অন দা নেচার অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের নেচারটা কেমন ছিল সেই অনুযায়ী ওটা দিয়ে আমরা, এখানে সাধারণত আমার আলফা কিটো গ্লুটারেট যেহেতু আমি পাই, সেই আলফা কিটো গ্লুটারেটকে আমি টিসিএস সাইকেলে রান করায় আমি এনার্জি পাবো। আচ্ছা, এখন এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সোর্সেস এন্ড ফেট অফ ফ্রি অ্যামোনিয়া। ওকে, সোর্সেস এন্ড ফেট অফ ফ্রি অ্যামোনিয়া, এটা তোমাদের রিটেনে খুবই আসে, দেখবা তোমরা কয়েকটা প্রফের কোশ্চেন ঘাটাঘাটি করলে পাবা। ম্যাম, হোয়াই গ্লুটামেট পার্টিসিপেট ইন গ্লুটামেট পার্টিসিপেট। আচ্ছা, তুমি একটা ভালো, খুবই ভালো একটা কোশ্চেন করেছো, সেটা হচ্ছে যে কেন শুধুমাত্র গ্লুটামেটই পার্টিসিপেট করে। এটা হচ্ছে যে যে এনজাইমটা আমার লাগে, সেই এনজাইমটা শুধুমাত্র এই গ্লুটামেটের উপরেই কাজ করতে পারে। অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে এই অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন করার জন্য আমার অন্য যে আমার যে এনজাইম লাগবে এটা নাই। এই শুধু খেয়াল করে দেখো, এটার নামই হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস, এনজাইমটার নামই হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস। এই শুধুমাত্র এই গ্লুটামেটের উপরেই কাজ করে। তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এনজাইমটার নাম হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস, শুধুমাত্র গ্লুটামেটের উপরে কাজ করে, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডের উপরে কাজ করতে পারে না। ওই জন্য আমাকে আলটিমেটলি যে গ্লুটামেটই বানাতে হয়, কারণ অন্যগুলো করার জন্য যে এনজাইম সেটা আমার বডিতে নাই। ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও, নাইলা? এখন আমরা আসি, চলো যে এই অ্যামোনিয়া আমি কোথা থেকে ফ্রি করব, কোথা থেকে পাবো। একটা হচ্ছে তোমরা তো বুঝতেই পারতেছো যে অ্যামাইনো অ্যাসিডের যদি আমি ক্যাটাবলিজম করি, ফার্স্ট আমাকে ট্রান্সঅ্যামাইনেশন করতে হবে, ট্রান্সঅ্যামাইনেশন করে গ্লুটামেট বানাতে হবে, গ্লুটামেট বানানোর পরে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন করলে আমি ফ্রি করে দিতে পারলাম। এছাড়াও দেখো, তোমরা এবার মনে করে দেখো যে আমি যখন ওই অ্যামাইনো অ্যাসিড পুলটার কথা চিন্তা করো, অ্যামাইনো অ্যাসিড পুলের ভিতরে তো আমরা কিছু কিছু ছিল সোর্সেস আর ফেট। ওখানে দেখো আমরা যখন সিনথেসিস করেছিলাম তখন আমরা কি কি বানিয়েছিলাম, আমি কিন্তু নতুন প্রোটিন বানানোর পাশাপাশি বলেছিলাম তোমাদেরকে কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স বানাই। তার মানে তারা কি কন্টেনিং, তাদের ভিতর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স মানে কি, তাদের ভিতরে এই যে অ্যামাইনো গ্রুপটা আছে। তাহলে অ্যামাইনো গ্রুপ যদি থেকে থাকে, অন্য কোনো সাবস্টেন্স, প্রোটিন ছাড়াও যে সমস্ত সাবস্টেন্সে এই অ্যামাইনো গ্রুপ আছে, তাদের ক্যাটাবলিজমের ফলেও কিন্তু আমি এই মানে ফ্রি অ্যামোনিয়াটা পাবো। এই জন্য আমি এখানে লিখেছি যে ক্যাটাবলিজম অফ নন প্রোটিন নাইট্রোজেন, এনপিএন মানে হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এছাড়াও কি হয়, ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন অফ ইউরিয়া। আমার বডিতে যখন ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া তো মেইনলি আমার ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়ে যায়, এছাড়াও কিছু ইউরিয়া আমার ইন্টেস্টাইনে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, রিঅ্যাবজর্পশন হয়ে ইন্টেস্টাইনে চলে আসে। ইন্টেস্টাইনে যখন চলে আসে তখন জিআই ট্র্যাক্টের ভিতরে ইউরিয়াজ নামে একটা এনজাইম থাকে, সেই ইউরিয়াজ এনজাইম এটাকে আবার ভেঙে এই অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করে ফেলে। তাহলে এই
তিনটা হচ্ছে আমার মেইন সোর্স। একটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম করলে আমি পাবো হচ্ছে মানে অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারবো। আমার কোনো মাথা ঘোরাচ্ছে। আচ্ছা, এই অ্যামাইনো গ্রুপটাকে ফ্রি করতে পারবো। এছাড়াও নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে হচ্ছে যদি আমি ক্যাটাবলিজম করি তাহলেও আমি এটাকে ফ্রি করতে পারবো। এছাড়াও আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল জিআই ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশনের জন্য হতে পারবে। আচ্ছা, এটা সোর্সেস। হ্যাঁ, এই ফেট কি কি হতে পারে? এইভাবে তো আমি পেলাম, এই ফ্রি অ্যামোনিয়াটা পেলাম। হ্যাঁ, এখন এই ফ্রি অ্যামোনিয়া তোমরা জানো যে অ্যামোনিয়াটা, এই ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক। ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক টু আওয়ার ব্রেন। এটা কেন আমাদের মানে ব্রেনের জন্য এত টক্সিক আমি তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করতেছি। তাহলে আমাদেরকে এই যখনই আমি এই অ্যামোনিয়াটাকে ফ্রি করে ফেললাম, তাহলে আমাকে কি করতে হবে? খুব দ্রুত এটাকে আমার বডি থেকে এক্সক্রিট করে দিতে হবে। তাহলে আমি আমার এক্সক্রিশনের রুটটা কি? এক্সক্রিশনের রুট হচ্ছে এটাকে আমি তাড়াতাড়ি করে লিভারে নিয়ে যাব, লিভারে নিয়ে ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া বানায় ফেললাম। যখন ইউরিয়া বানায় ফেললাম তখন আর অ্যামোনিয়াটা ফ্রি অ্যামোনিয়া হিসেবে থাকলো না। এছাড়াও তোমরা জানো যে আমরা এক্সকে যে আমাদের ইউরিনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউরিনারি বাফার ইজ অ্যামোনিয়া বাফার, তাই না? তাহলে এই আমি কিছুটা ইউরিনের সাথে এটাকে এক্সক্রিট করে দেই। আমি তোমাদের যখন এসিডিফিকেশন অফ ইউরিন পড়াবো তখন তোমাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? এটার ভিতরে একটা করে হাই প্রোটন যখন হচ্ছে যে সিক্রেশন হয় ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, তখন এই অ্যামোনিয়ার সাথে একটা করে প্রোটন লেগে লেগে যে NH4+ এটা হয়ে যায়। তাহলে এই অ্যামোনিয়া আমার এমনি ইউরিনের সাথেও কিছু অ্যামোনিয়া ফ্রি এক্সক্রিশন হয়ে যাবে বাফার হিসেবে কাজ করার জন্য। এছাড়াও ফরমেশন অফ গ্লুটামেট এন্ড গ্লুটামাইট। এছাড়াও আমার এই যে অ্যামোনিয়াকে যদি নিয়ে যে তুমি আলফা কিটো গ্লুটারেটের গায়ে লাগায় দাও, তাহলে সাথে সাথে এটা কি হয়ে যাবে? ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। এবং ওই গ্লুটামেটের গায়ে যদি তুমি আরেকটা অ্যামোনিয়া লাগায় দাও তখন ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামাইন। আমি একটু পরে তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি। না, আজকে না, আমি শেষ করে দিই ফাদ। আমি না আজকে ক্লাসটা করতে চাইছিলাম বা দিতে চাইছিলাম, কারণ হলো মানে কালকে খুব অসুস্থ ছিলাম, কালকে ছুটিতেই ছিলাম আমি। আজকে ভাবছিলাম ক্লাসটা নিব না, বাট আমি ভাবলি আজকে শেষ করে দিই এই ক্লাসটা। এরপরে থেকে আমি একটা করে ক্লাস নিব। আচ্ছা, এবার দেখো অ্যামোনিয়া লিভারে চলে আসলো। আচ্ছা, হ্যাঁ, দেখো অ্যামোনিয়া আমি যে একটু আগে বললাম না তোমাদের, অ্যামোনিয়াটা হচ্ছে যে খুব টক্সিক আমাদের বডির জন্য। তো মনে করো তোমার যে আমি তোমাদেরকে একটু আগে পড়ালাম যে তোমার টিস্যুর ভিতরে অ্যামোনিয়া যেটা তৈরি হলো, সেই তৈরি হয়ে তো ব্লাড আলটিমেটলি একটু পরেই তোমাদেরকে দেখাবো যে আমাদের ইউরিয়া সাইকেলটা শুধুমাত্র লিভারেই হয়। তো মনে করো তোমার মাসেলে তৈরি হয়েছে, তোমার ব্রেইনে তৈরি হয়েছে এই অ্যামোনিয়া। তো তোমাকে তো ট্রাভেল করে আসতে হবে, ব্লাড দিয়ে ট্রাভেল করে তারপরে তোমাকে লিভারে আসতে হবে। তো এই ব্লাড দিয়ে ট্রাভেল করে আসতে গেলে অ্যামোনিয়া এরকম ফ্রি আসতে পারবে না, বিকজ ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ফ্রি অ্যামোনিয়া ইজ ভেরি মাচ টক্সিক। সেই জন্য এই কি করে গ্লুটামেটের সাথে এই ফ্রি অ্যামোনিয়া লেগে হচ্ছে যে গ্লুটামাইনে কনভার্ট হয়। হ্যাঁ, এটা গ্লুটামাইনে কনভার্ট হয়ে যায়। তো এই গ্লুটামাইনে কনভার্ট হওয়ার পরে তারপরে এটা হচ্ছে যে চলে আসে যে দেখো মোস্ট টিস্যুতে অ্যামোনিয়াটা গ্লুটামেট দিয়ে তারপরে গ্লুটামাইনে কনভার্ট হলো, ব্লাডে গ্লুটামাইন হিসেবে এটা হচ্ছে যে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট হয়ে লিভারে এসে তারপরে এটা আবার এই গ্লুটামিনেজ একটা এনজাইম আছে, এটা দিয়ে আবার ভেঙে গ্লুটামেট এবং ফ্রি অ্যামোনিয়া হয়ে যায়। এই যে সরি, এটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো যে আমরা বলে থাকি যে গ্লুটামাইনটাকে বলে থাকি যে টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপোর্ট ফর্ম অফ অ্যামোনিয়া। তাহলে গ্লুটামাইনটা হচ্ছে একটা টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপোর্ট ফর্ম ফর অ্যামোনিয়া। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে গ্লুটামেটের গায়ে একটা অ্যামাইনো গ্রুপ আছে। হ্যাঁ, তারপরে দেখো তুমি আরেকটা অ্যামাইনো গ্রুপ যখন লাগাই দিলা তখন যেটা তৈরি হয়ে গেল সেটাই হচ্ছে গ্লুটামাইন। তার মানে গ্লুটামিন যেটা সেটার গায়ে দুইটা অ্যামাইনো গ্রুপ। হ্যাঁ, মনে হয় আমার একটু পানি খেলে ভালো লাগতো, বাট এখন আবার দরজা খুলে পানি আনতে যাবো, ও টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছি ক্লাসটা। আচ্ছা, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? যে গ্লুটামাইনের গায়ে আসলে গ্লুটামেট এবং গ্লুটামাইনের ভিতরে ডিফারেন্সটা কি? গ্লুটামেটের গায়ে একটা অ্যামাইনো গ্রুপ লাগানো থাকে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আর গ্লুটামাইনের গায়ে দুইটা অ্যামাইনো গ্রুপ লাগানো থাকে, এটা হচ্ছে একটা টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ ফর্ম ফর অ্যামাইনো গ্রুপ।
ইউরিয়া সাইকেলের আমি টেক্সট গুলো বলবো না, তোমাদেরকে কনসেপশনটা জাস্ট দিয়ে দিই, তোমরা এটা পড়ে নিও। আমরা কোন পাথওয়েকে সাইকেল বলি সেই সমস্ত পাথওয়েকে যে পাথওয়েতে এন্ডে যে একটা সাবস্ট্রেট আবার রিজেনারেট করে, তাই না? তাহলে এটা দেখলে তোমরা বুঝতে পারবা যে অর্নিথিনটা রিজেনারেট করে, লাস্ট স্টেজে যে অর্নিথিনটা রিজেনারেট করে, এই জন্য এটা হচ্ছে একটা সাইকেল, মানে সাইকেলের মতো এটা ঘুরতে থাকে। আমার এই ইউরিয়া সাইকেলটা স্টার্ট হয় কিন্তু উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে স্টার্ট হয়, কি দিয়ে স্টার্ট হয়? কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। দেখো আমার বডির দুটাই ওয়েস্ট প্রোডাক্ট, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে অ্যানাদার ওয়ান ইজ অ্যামোনিয়া। এই দুইটা মিলে কিন্তু কি তৈরি হলো? কার্বামোইল ফসফেট তৈরি হলো। এখানে যে এনজাইমটা কাজ করে এটা হচ্ছে কার্বামোইল ফসফেট সিনথেস। তোমরা জানো যে সিনথেস যার সাথে লাগানো থাকে সেটার কাজই হচ্ছে সিনথেসিস করা। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইটা মিলায়ে কার্বামোইল ফসফেট যেটা তৈরি হলো, এটা হচ্ছে কিন্তু উইদিন দা এই পার্টটুকু যেটুকু রেড মার্ক করা আছে, এটা কিন্তু ইট হ্যাপেন্স উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তোমাদেরকে আমি বেশ আগে যখন স্টার্টিং এর দিকে এই মেটাবলিজমের স্টার্টিং এর দিকে তোমাদেরকে বলেছিলাম যে there are some metabolic pathway that occurs exclusively within the cytoplasm and some metabolic pathway that occur within the mitochondria. তো আর কিছু কিছু পাথওয়ে আছে যেখানে দুইটা জায়গাতেই হয়, মানে বোথ কম্পার্টমেন্টেই হয়, লাইক সাইটোপ্লাজমেও হয়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেও হয়। তো এই যে যেমন অ্যাজ ফর এক্সাম্পল ইউরিয়া সাইকেল একটা, গ্লুকোনিওজেনেসিস একটা, তারপরে তোমরা হিম সিনথেসিসের সময় দেখবা যে ওই হিম সিনথেসিসের এক পাথওয়ের একটা পার্ট তোমার মাইটোকন্ড্রিয়াতে হয় আর একটা পার্ট হয় হচ্ছে তোমার সাইটোপ্লাজমের ভিতরে। তো এখানে খেয়াল করো, দেখো যে কার্বন ডাই অক্সাইড এবং এই যে ফ্রি অ্যামাইনো গ্রুপ যেটা, সেইটা মিলে ফ্রি অ্যামোনিয়া সেটা মিলে যেটা হলো সেটা হচ্ছে কার্বামোইল ফসফেট। এইটুকু তোমার কোথায় হলো? এটা হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে। আর অর্নিথিনটা তৈরি হয় হচ্ছে সাইটোপ্লাজমে, বাট এর সাথে এসে কম্বাইন করে কোথায়? উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তার মানে অর্নিথিনটা এই সাইটোপ্লাজমে ক্রস করে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে আসে, এসে কার্বামোইল ফসফেটের সাথে মিলে এটা সাইট্রুলিন তৈরি করে। সাইট্রুলিন তৈরি হওয়ার পরে তারপর এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে আসার পরে সে অ্যাসপার্টেটের সাথে মানে কম্বাইন হয়, জয়েন করে। অ্যাসপার্টেটটা আমরা জানি এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটার সাথে জয়েন করে তৈরি করে হচ্ছে আর্জিনোসাকসিনেট। আর্জিনোসাকসিনেট এটা আবার স্প্লিট হয়ে যায়, স্প্লিট হয়ে যে আর্জিনোসাকসিনেট লাইজ মানে তোমরা জানো যে এনজাইম গুলো এভাবে স্প্লিট করে দেয়। এই লাইজ দিয়ে স্প্লিট হলো হয়ে একটা ফিউমারেট তৈরি করলো, আর একটা কি তৈরি হলো? এটা হচ্ছে আর্জিনিন তৈরি হলো। তোমরা জানো যে আমাদের বডিতে দুইটা আমরা বলেছিলাম যে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তার সেটা হচ্ছে একটা হচ্ছে আর্জিনিন, একটা হিস্টিডিন। এখন তোমরা বুঝতে পারলা যে আর্জিনিনটা কিভাবে তৈরি হয়। এই ইউরিয়া সাইকেলের একটা বাই প্রোডাক্ট হিসেবে আমার বডিতে আর্জিনিন তৈরি হয়। ওই জন্য অ্যাডাল্ট মানুষ যারা শুধুমাত্র গ্রোয়িং ল্যাকটেটিং প্রেগন্যান্সি এরকম স্পেশাল কন্ডিশনে তোমার এই খাবারের মাধ্যমে এদেরকে সাপ্লাই দিতে হয়, আদারওয়াইজ আমাদের মতো অ্যাডাল্টদের জন্য যেটুকু তৈরি হয় আমার বডি যতটুকু তৈরি করতে পারে দ্যাট ইজ এনাফ। এই জন্য এটা আমাদের জন্য নন এসেনশিয়াল। এখানে দেখো আর্জিনিন তৈরি হয়, এই আর্জিনিনটাই পরবর্তীতে ওয়াটারের প্রেজেন্সে এখানে এসে ওয়াটার লেগে এটা স্প্লিট হয়, আর্জিনেজ এনজাইম দিয়ে স্প্লিট হয়ে যেটা তৈরি হয়ে যায় ইউরিয়া, এবং এই অর্নিথিনটা আবার রিজেনারেট করে, এই যে আবার নতুন করে এর সাথে সাইকেলে যোগ দেয়। হ্যাঁ, এইভাবে এই সাইকেলটা চলতে থাকে। এই সিম্পলিফাইড ওয়েতে এখানে বলা আছে যে দেখো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া মিলে কার্বামোইল ফসফেট, এটা কোথায়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। এই যে অর্নিথিন আইসের সাথে লাগলো, সাইট্রুলিন হলো, অ্যাসপার্টেট লাগলো, আর্জিনোসাকসিনেট, এটা স্প্লিট হয়ে গেল, ফিউমারেট এবং আর্জিনিন তৈরি হলো। এই আর্জিনিনটাই ওয়াটারের প্রেজেন্সে স্প্লিট হয়ে অর্নিথিন রিজেনারেট করলো এবং বাই প্রোডাক্ট হিসেবে ইউরিয়া তৈরি হয়ে গেল। এই ইউরিয়াটাই কিন্তু আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয় যে বলো তো, যদি কারোর লিভার ফাংশন হ্যাম্পার হয় তাহলে কি হবে? ইউরিয়া কি বেড়ে যাবে না কমে যাবে? তোমরা এটার উত্তর দিতে পারো না। সেটা হচ্ছে যে খুব স্বাভাবিক, তোমার ইউরিয়াটা কিন্তু এক্সক্লুসিভলি লাইক কিটোন বডি যেমন এক্সক্লুসিভলি লিভারে হয়, ইউরিয়াটাও এক্সক্লুসিভলি শুধুমাত্র লিভারেই তৈরি হয়। ঠিক আছে? তাহলে কারোর যদি লিভার ফাংশনটা কম্প্রোমাইজড হয়, কোনো কারণে লিভার ফাংশন হ্যাম্পার হয়, তাহলে কিন্তু তখন তার ইউরিয়া তৈরি হতে পারবে না। ইউরিয়া তৈরি হতে পারে না বলেই কিন্তু তখন তার
এই যে ফ্রি অ্যামোনিয়াটা বেড়ে যায়, হাইপার অ্যামোনিয়ামিয়া হয়, যেটাকে আমরা অ্যামোনিয়া ইনটক্সিকেশন বলে থাকি। আর ইউরিয়া আমার বডি থেকে এক্সক্রিশন হয়, নাম শুনেই কিন্তু বোঝা যায় ইউরিয়া ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়। তাহলে কারো যদি কিডনি ফাংশন কোনো কারণে হ্যাম্পার হয়, তাহলে কি হবে? কিডনি ফাংশন হ্যাম্পার। আচ্ছা, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি চলতেছে ক্লাস? বুঝতে পারতেছি না। আচ্ছা, কোনো কারণে যদি কারোর কিডনি, মানে তোমরা একটু রিপ্লাই দাও তো, কি ক্লাস কি চলতেছে নাকি? আচ্ছা, দেখো যে কারো যদি কিডনি ফাংশন লস হয়ে যায় তখন কি হয়? তখন কিন্তু ব্লাডে ইউরিয়া বেড়ে যায়, কারণ তোমার লিভার ফাংশন টেস্ট ঠিক আছে, তোমার লিভার ইজ প্রপারলি ফাংশনিং, লিভার ঠিকঠাক মতো কাজ করতেছে, বাট তোমার কিডনি ফাংশনটা কম্প্রোমাইজড হয়েছে, কিডনি ঠিক মতো ফাংশন করতে পারতেছে না। কিডনি ফাংশন করতে পারছে না বলে কি হচ্ছে, এই ইউরিয়াটা তোমার ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হতে পারছে না, তখন ব্লাডে কি বেড়ে যাবে? তখন ব্লাডে ইউরিয়া বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি কারোর লিভার ফাংশন কম্প্রোমাইজড হয়, তাহলে তখন তোমার ফ্রি অ্যামোনিয়াটা বেড়ে যাবে, কারণ তখন সে ইউরিয়াই তৈরি করতে পারে না, ইউরিয়া বরং কমে যাবে, কারণ সে তো ইউরিয়া তৈরি করতে পারতেছে না, ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাবে। ইউরিয়া সাইকেলের ফাংশন আমি একদম সংক্ষেপে বলে যাই, তোমরা খুব ভালোই এটা বুঝতে পেরেছো আশা করি। যে এই যে একসাথে কিন্তু দুইটা জিনিস, প্রথম কথা হলো যে ডিসপোজাল অফ টু ওয়েস্ট প্রোডাক্ট এট এ টাইম। দেখো, কার্বন ডাইঅক্সাইড আমার বডির জন্য একটা ওয়েস্ট প্রোডাক্ট, অ্যামোনিয়াটাও বডির জন্য ওয়েস্ট প্রোডাক্ট, তাই তো? ফ্রি অ্যামোনিয়াটা বডির জন্য, তাহলে দুইটা আমি একই সাথে লাগাই একসাথে বের করে দিলাম, এটা তো একটা বিরাট বড় কাজ, তাই না? আরেকটা জিনিস, এই যে টক্সিক অ্যামোনিয়া, আমি বলেছিলাম যে এটা ব্লাডে যদি বেড়ে যায় তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন করে, তাহলে এটাকে টক্সিকটাকে নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে ফেললো, এটা তো একটা কাজ ইউরিয়া সাইকেলে। আর একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে যে আমি এমন একটা সাইকেল যেটার মাধ্যমে তুমি একই সাথে বডির দুইটা ওয়েস্ট প্রোডাক্টকে একসাথে, মানে দুইটা শত্রুকে একই সাথে ঘায়েল করার মতো। আমার খুব ভালো লাগে এই জিনিসটা মনে করে, যে দুই শত্রুকে তুমি একই সাথে ঘায়েল করলা, মানে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুটাকে তুমি একই সাথে কম্বাইন করে দিলা, দুই শত্রুকে দিয়ে এমন একটা জিনিস বানালা যেটা তুমি একই সাথে বের করে দিতে পারলা বডি থেকে, তাই না? এছাড়া আমরা যে বলেছিলাম যে আর্জিনিনটা তৈরির, এর মাধ্যমে আমরা এই যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করতে পারি, যেটা সেমি এসেনশিয়াল আর্জিনিন তৈরি করতে পারি। প্লাস হচ্ছে যে অর্নিথিন যেটা তৈরি হয়, এই অর্নিথিন থেকে আমরা প্রোনিন তৈরি করতে পারি। আচ্ছা, ইন্টারাকশন টিসিএস সাইকেলের সাথে আমার এই ইউরিয়া সাইকেলের একটা ইন্টারাকশন একটা আছে, একটা রিলেশনশিপ আছে। তো সেইটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ টিসিএস সাইকেল আর রেসপিরেটরি চেইন এটা পড়াবো। তো আমি ওই দিন ডিটেইলস এক্সপ্লেইন করব। দেখো, তোমরা জানো যে টিসিএস সাইকেলের একটা বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, তাই না? তো সেই কার্বন ডাইঅক্সাইডটা দেখো, আমি এই অ্যামোনিয়া সাইকেলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে কাজে লাগাই ফেললাম। আবার এখানে খেয়াল করলে তুমি দেখতে পাবা যে আমার এই যে এটা হচ্ছে টিসিএস সাইকেল থেকে আমি এই অক্সালো অ্যাসিটেট থেকে কিন্তু আমি অ্যাসপার্টেট বানাতে পারি। এই অ্যাসপার্টেটটা কোথায় আমি কাজে লাগাতে পারি? আমি আমার ইউরিয়া সাইকেলে কাজে লাগাতে পারি। আবার এই যে আর্জিনোসাকসিনেট যখন আর্জিনিন এবং ফিউমারেটে কনভার্ট হয়, এই ফিউমারেট থেকে ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট, এবং অক্সালো অ্যাসিটেট থেকে কিন্তু আমি অ্যাসপার্টেটও বানাতে পারি, অথবা অক্সালো অ্যাসিটেট থেকে আমি গ্লুকোজও বানাতে পারি, অথবা অক্সালো অ্যাসিটেট দিয়ে কিন্তু আমার টিসিএস সাইকেল রান করে। তাহলে there is a very good relationship between the TCA cycle and urea cycle. Now you can easily understand that there is a very good relationship between them. এখন অ্যামোনিয়া ইনটক্সিকেশন জিনিসটা কি? এই জিনিসটা তোমাদের পরীক্ষাতে খুব আসে, এইটাকে আমরা হাইপার অ্যামোনিমিয়াও বলি। এটা হচ্ছে যে যদি কারো লিভার ফেলিওর হয়, তখন খুব স্বাভাবিকভাবে কি হয়ে যায়, ওই যে আমি বললাম, একটু আগেই বললাম যে এক্সক্লুসিভলি এই ইউরিয়া সাইকেলটা এক্সক্লুসিভলি লিভারে হয়, তাহলে লিভারের যদি কোনো কারণে লিভার ফেলিয়ার হয়, তাহলে তো এই অ্যামোনিয়া গুলোকে আমি ইউরিয়া হিসেবে, আমরা একটু আগে বলেছিলাম যে ইউরিয়া সাইকেলের ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে by urea cycle toxic ammonia will be converted into non-toxic urea. তাহলে এই ইউরিয়া তো তৈরি করতে পারতেছে না, ইউরিয়া যেহেতু তৈরি করতে পারতেছে না, তাহলে আমার ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাবে। যেহেতু আমার এই ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাবে, এই অ্যামোনিয়াটা খুব টক্সিক, আমার ব্রেনের জন্য খুবই টক্সিক। এটার জন্য আমার এই যে সাইন সিম্পটম গুলো হয়, all these are due to toxic accumulation of free ammonia. অ্যামোনিয়া টক্সিসিটি তোমাদের what's the biochemical basis of ammonia toxicity, এটা তোমাদের ইয়েতে আসে। Byproduct, yes, carbon dioxide and water is the byproduct of TCA cycle, yes.
ওয়েল সেড। জানি তো। এখন ওয়াটার তো ইটস ওকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো আমার বডির জন্য টক্সিক। ওয়াটার তো আমার বডির জন্য ইট ইজ তোমাদের এই যে সামনে আমাদের ইমিউনিটি 5 ব্যাচকে আমরা বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট বডি ফ্লুইড এগুলো যখন করাবো, তখন তোমরা দেখবা যে আমি যখন ওয়াটার খাচ্ছি না তখনও আমার বডি কিছু ওয়াটার প্রডিউস করে, যেটাকে আমরা বলে থাকি মেটাবলিক ওয়াটার। তো এই মেটাবলিক ওয়াটার তো আমরা যে রেসপিরেটরি চেনেও খেয়াল করে দেখো যে লাস্ট স্টেপে যে ওয়াটার প্রডিউস হয়, তারপর তোমার এইটিসি সাইকেল ওয়াটার প্রডিউস হয়। তাহলে ওই ওয়াটারটুকু আমার বডি প্রডিউস করে বলে যদি তুমি মানে বেশ অনেকক্ষণ পানি না খেয়েও থাকো, লাইক আমরা যখন যে রমজান মাসে পানি না খেয়ে থাকি, আমার বডি এই মেটাবলিক ওয়াটারটা প্রডিউস করে বলে আমার ডিহাইড্রেশন ওইভাবে হয় না। তো এটা দিস ইজ বেনিফিশিয়াল ফর আস, দিস ওয়াটার ইজ বেনিফিশিয়াল ফর আস, বাট কার্বন ডাইঅক্সাইড ইট ইজ হার্মফুল ফর আস। তো আমরা তো রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, এট দ্য সেম টাইম আমরা এই ইউরিয়া সাইকেলের মাধ্যমেও এই অ্যামোনিয়ার সাথে একসাথে কম্বাইনলি এই কার্বন ডাইঅক্সাইডটাকেও বের করে দিচ্ছি। তাহলে টক্সিক অ্যামোনিয়া এন্ড টক্সিক কার্বন ডাইঅক্সাইড will be converted into non-toxic urea at the same time. একই সময় এই দুইটা টক্সিক জিনিস একটা নন টক্সিক জিনিসে কনভার্ট হয়ে আমার বডি থেকে বের হয়ে গেল। এখন এই যে যেটা হয় বিবিবি মানে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। হ্যাঁ, অলরেডি লিখে দিয়েছে আমরেন্দ্রা ইয়াদব লিখে দিয়েছে। ইনক্রিজ লেভেল অফ অ্যামাইনো, এটা যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে ফেলতে পারে, তো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ফেললে যে প্রবলেমটা হয়ে যায়, যা তোমরা জানো যে টিসিএস সাইকেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এই আলফা কিটো গ্লুটারেট না থাকলে টিসিএস সাইকেলটা রান করতে পারে না। এখন তুমি যদি আলফা কিটো গ্লুটারেটের সাথে এই ফ্রি অ্যামোনিয়া লাগায় দাও, তখন এই আলফা কিটো গ্লুটারেট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। যখন সে গ্লুটামেট হয়ে যাবে, গ্লুটামেটটা কি? গ্লুটামেটটা তো একটা অ্যামাইনো অ্যাসিড। ও যদি ওরকম গ্লুটামেট হয়ে বসে থাকে তাহলে তো এই টিসিএস সাইকেল আর রান করতে পারবে না। এই যেহেতু টিসিএস সাইকেলটা রান করতে পারে না, তখন কি হয়ে যায়? তখন আর এটিপি প্রোডাকশনটা হ্যাম্পার হয়ে যায়। আমরা জানি যে টিসিএস সাইকেলের মাধ্যমে আমাদের মানে দিস ইজ দ্য মেজর পাথওয়ে ফর এনার্জি প্রোডাকশন। তো আমার এনার্জি প্রোডাকশনটা তখন হ্যাম্পার সাপ্রেস হয়ে যায়। এই যে এনার্জি প্রোডাকশনটা সাপ্রেস হয়ে যায়, সেটার জন্যই কিন্তু এই অ্যামোনিয়া ইনটক্সিকেশনের যে সাইন সিম্পটম সেগুলো প্রডিউস হয়। দেখো আমি তোমাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো এই যে আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফর রানিং টিসিএস সাইকেল। এখন দেখো এই আলফা কিটো গ্লুটারেটের গায়ে, ওই যে একটু আগে তোমাদেরকে ছবিটাতে দেখালাম, এই যে দেখো আলফা কিটো গ্লুটারেটের গায়ে যদি তুমি অ্যামোনিয়া লাগায় দাও, সেটা ইট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। যখনই সে গ্লুটামেট হয়ে যাবে, তখন এই গ্লুটামেট কি করবে? এই অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করলো, নিউরোট্রান্সমিটার বানালো, ইত্যাদি ইত্যাদি। এখন এটা বানালে আমার কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে আমার টিসিএস সাইকেল রান করতে পারতেছে না। আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট জিনিস, সেটাও দেখাচ্ছি, এই যে একই মানে ইনহিবিটরি একটা নিউরোট্রান্সমিটার বানায় ফেলে গাবা, যে কারণে প্রবলেম হয়। এটা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি, আলফা কিটো গ্লুটারেট উইল বি কনভার্টেড ইনটু গ্লুটামেট। আচ্ছা তোমরা কিন্তু এই জিনিসটা একটু মানে ইয়ে করা শিখবা, মানে এটা তোমাদেরকে আমরা বলি যে ফ্লো চার্টের মাধ্যমে এক্সপ্লেইন করতে। আমরা অনেক সময় MUC4 তোমরা যদি থেকে থাকো তাহলে তোমরা জানো যে তোমাদেরকে আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এ ধরনের কোশ্চেন করে থাকি যে the patient is suffering from what kind of problem, তাই না? একটা তোমাদেরকে এই ধরনের কিছু সাইন সিম্পটম দিয়ে বলি যে এটা কি ধরনের প্রবলেম এসে মানে ভুগতেছে, what kind of problem the patient is suffering from, এরকম দিয়ে তখন তোমাদের ডায়াগনোসিসের জন্য 1 মার্কস থাকে। তোমরা লেখো যে অ্যামোনিয়া ইনটক্সিকেশন, তারপরের কোশ্চেনই চলে আসে যে what are the biochemical basis behind it, এর পিছনের বায়োকেমিক্যাল মানে বেসিসটা কি। তাহলে এই যে বেশি বেশি করে যদি তুমি আমার আলফা কিটো গ্লুটামেট হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? টিসিএস সাইকেলে আলফা কিটো গ্লুটারেট থাকলো না, টিসিএস সাইকেলটা সাপ্রেস হয়ে যাবে, তাহলে আমার এটিপি ফরমেশনটা হবে না। এছাড়াও আমি যে তোমাদেরকে একটু আগে ছবিতে দেখালাম নিউরোট্রান্সমিটার তৈরি হবে গ্লুটামেট থেকে, যেটা কি তৈরি করে? একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার তৈরি হয় গ্লুটামেট থেকে, সেটার নাম হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সেটা তৈরি হয়। এটার যে জন্য আমাদের এই নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করে, ওই জন্য যে পেশেন্ট ল্যাথার্জিক হয়ে যায়, স্টুপর হয়ে যায়, তারপরে আলটিমেটলি সে কমাতে চলে যায়। স্লারিং অফ স্পিচ হবে, ব্লারিং অফ ভিশন হবে, ল্যাথার্জি হবে, তার মেন্টাল রিটার্ডেশন হয়ে যায়, আলটিমেটলি কমা এবং ডেথ হয়। তো সামারি আমরা যদি করি তাহলে কি, যদি কারোর হেপাটিক ডিসফাংশন থাকে তাহলে ইউরিয়া সিনথেসিসটা সাপ্রেস হয়ে যায়, কমে যায়। এর ফলে কি হয়ে যায়? হাইপার অ্যামোনিমিয়া, মানে তোমার ফ্রি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়। তাহলে যখনই ব্লাডে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়, তখন সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ব্রেনে চলে যায়। ব্রেনে যেটা হয়ে যায়, ব্রেনের সেলের ভিতরে তোমার এই টিসিএস সাইকেলটাকে সে সাপ্রেস করে দেয়। টিসিএস সাইকেলকে সাপ্রেস করার কারণে
brain cell will be brain cell will be suffer from deficiency of ATP. একটা হচ্ছে ATP deficiencyর জন্য সে সাফার করে, সেইটার জন্য এই প্রবলেম গুলো হয়। আরেকটা হচ্ছে যে ওই যে বললাম যে তোমার যেহেতু গ্লুটামেটের পরিমাণ বেড়ে যায়, গ্লুটামেট থেকে নিউরোট্রান্সমিটার গাবা তৈরি হয়ে যায়। গাবা হচ্ছে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করে। এই সব মিলায়ে এই ইফেক্ট গুলো প্রডিউস হয়। এবার আসো নাইট্রোজেন ব্যালেন্স, আমি খুব সংক্ষেপে তৈরি করে দেবো, খুব সংক্ষেপে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে গতদিন আমরা কি পড়েছিলাম, আসলে প্রোটিন, ওই যে প্রোটিন টার্নওভার করলাম না, প্রোটিন টার্নওভার করলাম যে আমরা প্রত্যেকদিন যতটুকু ডিগ্রেডেশন করব ততটুকুই আমাকে সিনথেসাইজ করতে হবে। আসলে প্রোটিন ইজ দ্য অনলি ফুড বাই হুইচ উই গেট আওয়ার নাইট্রোজেন, তাই তো? তাহলে নাইট্রোজেন ব্যালেন্স মানে আসলে প্রোটিনের ব্যালেন্স। ওকে, তাহলে আমি প্রত্যেকদিন যতটুকু নাইট্রোজেন ইন করব আমার আউটও ততটুকু করতে হবে, বা আমি যতটুকু প্রতিদিন আউট করতেছি, যতটুকু আমার ভেঙে শেষ হয়ে যাচ্ছে ততটুকুই আমাকে আবার নিতে হবে। তা না হলে কি হবে, তা না হলে আমার ব্যালেন্সটা মেনটেন হবে না। তো আমার নর্মাল হেলদি কন্ডিশনে, গতদিন একটা স্টুডেন্ট মনে হয় কোশ্চেনটা করেছিল যে কি যেন কোশ্চেনটা করলো যে এরকম ব্যালেন্স কেন, একটা নর্মাল হেলদি পার্সনের ক্ষেত্রে সবসময় এটাই হয় যে একটা ব্যালেন্স মেনটেন হয়, প্রত্যেকদিন যতটুকু ভেঙে যাচ্ছে ততটুকু সে আবার রিসিনথেসাইজ করে ফেলতে পারতেছে। কারণ ওই যে আমার অ্যামাইনো অ্যাসিড পুল আছে, তো অ্যামাইনো অ্যাসিড পুলে আমার অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যাভেলেবল। সো আমি ওই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড টেনে নিয়ে আমার মতো করে আমি প্রোটিন বানায় ফেলতে পারি। কিন্তু কখন আমার এই প্রবলেম গুলো কখন হয়, প্রবলেমটা, তো এটাকে আমরা নাইট্রোজেন ব্যালেন্স বলে থাকি। সেটা হলো নাইট্রোজেন যদি আমার ইনজেকশন, নাইট্রোজেন ব্যালেন্স আমরা কখন বলবো, তোমাদের রিটেন এই কোশ্চেনটা আসে যে নাইট্রোজেন ব্যালেন্স কি জিনিস, কয় ধরনের আছে। তাহলে নাইট্রোজেন ইনব্যালেন্স মানে যখন ইনজেকশন এবং এক্সক্রিশন মানে ইনটেক এবং আউটপুট যদি সমান সমান হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি দ্য পেশেন্ট ইজ ইন নাইট্রোজেন ব্যালেন্স কন্ডিশন। আর নাইট্রোজেন ব্যালেন্স বা নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, যেটা আমার নর্মাল হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে প্রোটিন সিনথেসিস এবং প্রোটিন ডিগ্রেডেশন দুটোই যেহেতু সমান সমান, ওই জন্য আমরা নাইট্রোজেন ব্যালেন্স কন্ডিশনে থাকি বা নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকি। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাদের, যাদের প্রোটিন সিনথেসিস ইজ মোর দ্যান প্রোটিন ডিগ্রেডেশন। তোমরা দেখবা যে এই যে একটা মানুষের কেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কেন হয়, ওই সময় মানে একটা গ্রোয়িং চাইল্ডের ওই সময় তাদের প্রোটিন সিনথেসিস অনেক বেশি হয়, ডিগ্রেডেশনের যে তাদের সিনথেসিসটা অনেক বেশি হয়। তাহলে তারা কি আছে, তারা পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সে আছে, মানে তাদের প্রোটিন সিনথেসিস ইজ মোর দ্যান প্রোটিন ডিগ্রেডেশন। আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে কারা আছে, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের কথা সবসময় মনে রাখবা যে স্টার্ভিং, তুমি যদি না খেয়ে থাকো। গতদিন আমি তোমাদের বলেছিলাম যে আমার বডির ডিগ্রেডেশন প্রতিদিন যে যতটুকু ভাঙে তার 80% দিয়ে আমি আবার রিসিনথেসাইজ করি, আর যে 20% সেই 20% আমার ডায়েটের মাধ্যমে সাপ্লাই দিতে হয়। এখন তুমি যদি স্টার্ভিং কন্ডিশনে থাকো, খাবারের মাধ্যমে সাপ্লাই না দাও, তাহলে কি হবে, তাহলে তো তুমি নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যাবে, তাই না? স্টার্ভিং কন্ডিশনে আছো। ডিউরিং সার্জারি মানে দেখা যায় যে আফটার সার্জারি, যে কোনো একটা সার্জারির পর পরে আমাদের মুখে খাবার একটু কমে দেওয়া হয়। সার্জারির পর পর সাধারণত আমাদের আইভি স্যালাইন চলে, তো ওই সময় মুখে খাওয়ার কম হয়। এই কারণে আফটার সার্জারি সাধারণত একটা পেশেন্ট নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যায়। ডায়াবেটিস মেলাইটাস একটা সাচ এ ডিজিজ, এখানে এটাকে বলা হয় একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এখানে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স এই কারণে হয় যে আমার ব্লাডে অনেক গ্লুকোজ আছে, বাট কি হয়, আমার যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে আমার সেলের ভিতরে সেলুলার এন্ট্রি হতে পারে না। এখন সেলুলার এন্ট্রি যদি না হয়, তাহলে সেল এক ধরনের ডেফিসিয়েন্সিতে, গ্লুকোজের ডেফিসিয়েন্সিতে ভোগে, তখন সে কি করে, গ্লুকোনিওজেনেসিস শুরু করে দেয়। এই গ্লুকোনিওজেনেসিস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ট্রেটই হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তখন কি হয়, আমার বডি থেকে এই যে প্রোটিন ভাঙতে থাকে, প্রোটিন ভেঙে ভেঙে ওই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো এসে গ্লুকোজ বানাতে থাকে। এদিকে বাইরে অনেক গ্লুকোজ, কিন্তু স্টিল সেলের ভিতরে যেহেতু গ্লুকোজ নাই, সেল তখন সিগন্যাল পাঠায় যে আই নিড গ্লুকোজ, আর তখন যে এই প্রোটিন ব্রেকডাউন হয়ে হয়ে গ্লুকোজ বানাতে থাকে। এই যে প্রোটিন ব্রেকডাউন হয়ে যে গ্লুকোজ বানাতে থাকে, এটার জন্য ডায়াবেটিক পেশেন্টদের কি হয়, ডায়াবেটিক পেশেন্টরা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যায়। আর ম্যালিগন্যান্সির কারণে কেন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স এটা বলি, ম্যালিগন্যান্সিতে তোমরা তো জানো যে এটা একটা আনকন্ট্রোল সেল ডিফারেন্সিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রলিফারেশন। ওই সময় তোমার সেল ডিফারেন্সিয়েশনটা হবে আনকন্ট্রোল, মানে তোমার নর্মাল যতটুকু সেল ডিফারেন্সিয়েশন হওয়ার কথা তা না হয়ে অনেক পরিমাণ সেল তৈরি হয়। তাহলে যখন তোমার সেল এরকম আনকন্ট্রোল সেল ডিফারেন্সিয়েশন হয়, তখন তো তার নিড অনেক বেড়ে যায়, ওই সেল প্রত্যেকটা সেলের নিড বেড়ে যায়। যখন সেলের নিড বেড়ে যায়
তখন তাকে অনেক বেশি প্রোটিন সাপ্লাই দিতে হয়। অত প্রোটিন তো হয়তো আমরা সাপ্লাই দিয়ে পারি না, এই কারণে ওই সময় প্রোটিন ডিগ্রেডেশন তোমার সিনথেসিসের চেয়ে অনেক বেড়ে যায়। এইসব কারণে এই কন্ডিশন গুলোতে একটা মানুষ টিবি হচ্ছে টিউবারকুলোসিসটাও একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এখানেও দেখবা যে টিবির পেশেন্টকে তোমরা কখনো দেখেছো কিনা, ওরা অনেক শুকায় যায়। তার কারণ কি? তার ওই প্রোটিন গুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি করে, এই কারণে অনেক শুকায় যায়। আর কোনো মানুষ যদি দেখো যে আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সেও কিন্তু সাংঘাতিক রকমের শুকায় যাবে। ম্যালিগন্যান্ট পেশেন্টরা অনেক শুকায় যায়। এটাকে বলা হয় ক্যান্সার ক্যাকিক্সিয়া নামটা মনে রাখো। ক্যান্সার ক্যাকিক্সিয়া মানে এমন ক্যাকিক্সিক হয়ে যায়, খুবই শুকায় যায়, এই যে ক্যান্সারের কারণে। ম্যালিগন্যান্সির আরেকটা নামই হচ্ছে ক্যান্সার। তো এইগুলোই ছিল আজকে আমাদের পড়া। আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো। এটা আমি একটা সামারি, সবকিছুর সামারি, এটা আমি তোমাদেরকে স্লাইড যেটা দিব ওটার ভিতরে দিয়ে দিব, তোমরা দেখে নিও। অল দিস আর রেফারেন্সেস। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা পরে জিজ্ঞাসা করো। আর আমি না নিজেই মাঝে মাঝে তোমাদেরকে বুঝাই, বাট নিজেই মাঝে মাঝে খুব ইয়ে হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় এটা ভেবে যে এই যে আমার স্টুডেন্ট গুলো তোমাদের মানে গনা হ্যাপেন টু ইউ, যাদের এই যে পরীক্ষা সামনে দেওয়ার কথা ছিল, পরীক্ষা দিতে পারতেছে না, তোমার কি হতে যাচ্ছে, এসব ভাবতে গেলে খুব খারাপ লাগে। এই জন্য ভাবতেছি কি যে জাস্ট স্টপ থিঙ্কিং এন্ড ট্রাই টু লিভ, যেমন আছো সেভাবেই বাঁচার চেষ্টা করো আর কি। তাছাড়া আর কিছু বলার নাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।